বাড়ি থেকে বেরোনোর সময় কি জানতে পারেন যে দিনটা কঠিন হবে কিনা? না, তা তো আগে জানা সম্ভব নয়। প্রকৃতির ডাক কি আর বলে কয়ে আসে রে বাপু? তবে এসে পড়লে কি করবেন? নিশ্চয়ই খুঁজতে থাকবেন নিকটস্থ কোনো এক মলমূত্র ত্যাগস্থল। কিন্তু চট জলদি তেমন কিছুর খোঁজ যদি না পাওয়া যায়, পথের ধারে কোনো নর্দমা বা ঝোপঝাড় বা জঞ্জালের গাদা খুঁজে না পাওয়া যায়, তবে কি হবে? আর যদি পাওয়া যায়ও, আর যদি তা কোনো জনবহুল এলাকায় না হয়, তবেই না। আচ্ছা, এ নয় গেল পুরুষ মানুষদের কথা, তাদের সমাধান। আর যদি স্ত্রীলোক হয়, তবে তো সমস্যাটা আরো কঠিন, তাই না? কিন্তু কতক্ষণ চেপে থাকবেন? শুনেছেন তো নতুন আইনের কথা? খোলা জায়গায় হিসি হাগু করলে, পানের বা গুটকার পিক ফেললে আর রেহাই নেই। গুনে গুনে নগদে জরিমানা গুনতে হবে। তাই সহজ সমাধান হলো, প্রয়োজনে অ্যাডাল্ট ডায়াপার আর পিকদানি ব্যবহার করুন। একটা সাধারণ প্রশ্ন: কোনো বয়স্ক মানুষ, মহিলা, অসুস্থ ব্যক্তি যদি শহরের রাস্তায় হঠাৎ জরুরি প্রয়োজনে পড়েন, তাহলে কি পর্যাপ্ত পাবলিক সুবিধে রয়েছে? নাকি আমরা এখনো এই সমস্যাকে বিশেষ গুরুত্ব দিই না? আপনাদের অভিজ্ঞতা কি? লিখুন কমেন্ট বক্সে। আশা করি আগেই শুনেছেন এই গল্পের প্রথম পর্ব। না শুনলে চ্যানেলে গিয়ে আগে শুনে ফেলুন, তারপরে শুনুন আজকের গল্প, নিম্নচাপ অন্তিম পর্ব। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার ও কমেন্ট বক্সে সদ্ব্যবহার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে বেল আইকনটি টিপে নিঃশক গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আমি মৃত্যুঞ্জয় শীল, আর আপনারা শুনছেন নিঃশক গল্প চ্যানেলে আমার স্বরচিত গল্প নিম্নচাপ। শুনুন গল্পের পরবর্তী তথা অন্তিম পর্যায়ে। কিছু দূরে ধাবা একটা পাওয়া গেল বটে, তবে সেখানে সেই অর্থে লেডিস টয়লেট বলে কিছু নেই। আছে দুটো থানির বসানো বাঁশ আর প্লাস্টিক শিট দিয়ে তিন দিক ঘেরা একটা কাজ চালাবার মতো ব্যবস্থা। সেটাই নারী পুরুষ নির্বিশেষে সবার, ছোট ও বড় ভাইদের সুবন্দোবস্ত। বসতে হলে সামনে ছাতা খুলে বসতে হবে, নচেত চোখ বন্ধ করে বসা যেতে পারে। সঙ্গে ছাতা না থাকায় কর্তাকে পেছন ফিরে পাহারায় দাঁড় করিয়ে অগত্যা ওই শেষ পন্থাটাই অবলম্বন করতে হলো সান্যাল গিন্নিকে। নদীর কিনারে পৌঁছতে আরো প্রায় ঘন্টাখানেক লেগে গেল। গাড়ি নিয়ে গ্রামের সরু কাঁচা ইট পাড়া রাস্তায় গাড়ি ঢোকাটা নিঃসন্দেহে বেশ কঠিন কাজ। যাই হোক, রাস্তার মাঝে খোঁটায় বাঁধা গরু, রাস্তায় শুকোতে দেওয়া ধান, রাস্তা জুড়ে বসে থাকা গ্রামের মেয়ে বউদের পাশ কাটিয়ে কাদামাখা কাঁচা রাস্তা পেরিয়ে নদীর পাড়ে এসে পৌঁছতেই সেই কালান্তক প্রকৃতির ডাকে চঞ্চল হয়ে উঠলেন অনীশবাবু। প্রথমেই তাকে যেটা খুঁজতে হবে বলা বাহুল্য, সেটা খুঁজে পাওয়া কিন্তু মোটেই সহজ নয়। একে তো নারী পুরুষ নির্বিশেষে গ্রামের মানুষজন নদীর পাড়ে এসে সকলে দল বেঁধে চানে ব্যস্ত। তার উপরে কেউ কেউ বাসন মাজছে, কেউ বা তেল মাখছে। কাজেই এখানে কোথাও সামান্যতম গোপন কর্মের স্থান খুঁজে বার করাটাই এক মুশকিলের কাজ। তাই তিনি আর অপেক্ষা না করে পা চালিয়ে নদীর কূল ধরে বাঁদিকে হাঁটতে শুরু করলেন। ঈশ্বর সহায়, কিছু দূরেই তার চোখে পড়ল একটা মস্ত বড় জলের পাইপ, মাটিতে খোলা পড়ে আছে। বিলম্ব না করে পা চালালেন তিনি। উদ্দেশ্য, পাইপের দিকে মুখ করে ঈপ্সিত গোপন কর্মটি নির্ঝঞ্ঝাটে সেরে নেবেন। ওই কথায় বলে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সবে তিনি সবেগে জলত্যাগ শুরু করেছেন, পাইপের ভেতর থেকে এক বাজখাঁই বয়স্কা নারী কণ্ঠে ভেসে এলো, এই, এই, কে, কে ওখানে রে? কোন আতকুরের ব্যাটারে আমার ঘরের দেয়ালে মুতছিস?
নিজের কি ঘর বাড়ি নেই রে? আমার ঘরটাকে দেখতে পাচ্ছিস না? চোখে মাথা খেয়েছিস নাকি? কি ভাগ্যিস বুড়ির সাক্ষাৎ মেলার আগেই অনীশবাবুর জলত্যাগ কর্ম শেষ হয়ে গিয়েছিল, নচেত আরো যে কত বেইজ্জত তাকে হতে হতো কে জানে। গাড়িতে ফিরে এসে গিন্নিকে বললেন, এখানে আর 1 মিনিটও থাকা নয়, চলো আমরা বরং রাস্তায় কোনো ধাবায় গিয়ে বসি, খিদেও পেয়েছে। ভারাক্রান্ত মনে নদীর শোভাকে পেছনে ফেলে তড়িঘড়ি সেই স্থান ত্যাগ করলেন অনীশবাবু। এদিকে গিন্নি কর্তার এই অদ্ভুত আচরণে কিঞ্চিত অবাক হয়ে গেলেন। তার অলক্ষ্যে কি ঘটেছে তা জানতে চেয়ে কর্তাকে আর বিব্রত করলেন না। সেবারে কর্তা গিন্নি সপ্তাহ দুয়েকের জন্য গ্যাংটকে মেয়ের কাছে যাওয়ার জন্য শিয়ালদহ থেকে পদাতিক এক্সপ্রেসে টিকিট কেটেছেন। ট্রেন ধরতে হলে অনীশবাবু সবসময় 1 ঘন্টা আগে প্ল্যাটফর্মে পৌঁছতে পছন্দ করেন। ভারী লাগেজ টানতে টানতে মানুষজনের ধাক্কা সামলে প্ল্যাটফর্মে স্তূপাকার করে রাখা লাগেজ আর কুলিদের রাখা লাগেজ কার্ট পেরিয়ে প্ল্যাটফর্মে শুয়ে বসে থাকা মানুষজনকে ডিঙিয়ে হাঁটুর ব্যথায় কাবু গিন্নিকে বগলদাবা করে আকাঙ্ক্ষিত কোচের সামনে পৌঁছানোটা এক দুঃস্বপ্ন মনে হয় তার। বিশেষত কোচ যদি ইঞ্জিন ঘেঁষা হয় তবে তো কথাই নেই। সেদিন ঘন্টাখানেক আগে যখন তিনি প্ল্যাটফর্মে পৌঁছলেন, ডিসপ্লে বোর্ডে ট্রেনের বা প্ল্যাটফর্মের নম্বরের কোনো উল্লেখ নেই। এনকোয়ারি কাউন্টারের অবস্থা সে আর কি বলবো, দোয়াত আছে কালি নাই, মানে চেয়ার ফাঁকা, পিছনে একটা ব্ল্যাকবোর্ড লাগানো, সেখানে চক দিয়ে ট্রেনের নম্বর আর প্ল্যাটফর্মের নম্বর দেওয়া আছে 9। কতক্ষণ আর সেখানে অপেক্ষা করবেন? তাই হাঁটি হাঁটি পাপা করে গিন্নিকে নিয়ে লাগেজ টানতে টানতে এগিয়ে পড়লেন 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে। পথে অনেককেই তিনি ট্রেনের বিষয়ে জিজ্ঞেস করলেন, কোনো সদুত্তর পাওয়া গেল না। দিশেহারা হয়ে অনীশবাবু তার হাত ফোনে মেয়ের ডাউনলোড করে দেওয়া ইক্সিগো অ্যাপে গিয়ে দেখলেন প্ল্যাটফর্ম নম্বর 9 আর কোচ দেখাচ্ছে প্রায় ইঞ্জিনের কাছাকাছি। অগত্যা প্ল্যাটফর্মের ভিড়ভাট্টা ঠেলে তিনি দৃঢ় পদক্ষেপে এগিয়ে চললেন সামনের দিকে। ওদিকে ট্রেনের দেখাও নেই আর কোনো অ্যানাউন্সমেন্টও নেই। তার মানে এখানেই ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। দূর থেকে হঠাৎ একটা ট্রেনকে প্ল্যাটফর্মে ঢুকতে দেখে কিছুটা আশ্বস্ত হলেন অনীশবাবু। কাছে আসতে দেখা গেল সেটা এনজিপি থেকে ফেরতা বন্দে ভারত এক্সপ্রেস। প্রমাদ গুনলেন তিনি, তার মানে আগামী 1 ঘন্টায় 9 নম্বরে তাদের ট্রেন ঢোকার কোনো সম্ভাবনাই নেই। কোনো কষ্টে প্ল্যাটফর্মে একটা বসার জায়গা জোগাড় করেছেন তিনি। যা হোক করে দুজনে চাপাচাপি করে সেখানে বসেছেন। এদিকে বিধিবাম বাড়ি থেকে বেরোবার পর থেকে এই প্রথম তার সেই কালান্তক প্রকৃতির ডাক পড়েছে। ডাকের আর দোষ কি? প্ল্যাটফর্মে কোথাও টয়লেটের ব্যবস্থা নেই। সুলভ কমপ্লেক্সে যেতে হলে স্টেশন ছেড়ে বাইরে রাস্তায় বেরোতে হবে। প্ল্যাটফর্মে তখন বন্দে ভারতের ফিরতি যাত্রীরা ঘিসঘিস করছে। তিনি ভাবলেন ট্রেনটা সবেমাত্র এসেছে, আশা করা যায় এক্ষুনি সাইডিংয়ে চলে যাবে না। তবে হ্যাঁ, সময় তো হাতে বেশি নেই। 7-5 ভেবে এক ছুটে তিনি উঠে পড়লেন সামনে দাঁড়িয়ে থাকা ফাঁকা চেয়ার কারটাতে। গেটে নামার লোকজনের লাইন ঠেলে গুঁতিয়ে গাঁতিয়ে ঢুকে পড়লেন একটা খালি টয়লেটে। নির্গমন কর্মকালে তার কানে গেল বাইরে মাইকে অ্যানাউন্সমেন্ট, তাদের ট্রেন আসছে 11 নম্বরে। বাইরে বেরিয়ে দেখেন সবাই লাগেজ কাঁধে নিয়ে প্রাণপণে ছুটছে 11 নম্বরের দিকে। তারপর সেই অন্তবিহীন পথ পেরিয়ে যখন ট্রেনে উঠে নিজের সিটে বসলেন অনীশবাবু, হৃৎপিণ্ডটা যেন তার জীবের ডগায় উড়ে এসেছে। ক্ষুব্ধ গিন্নির ঘোষণা, এই শেষ, আর নয়। প্রয়োজনে ভিডিও কলে এখন থেকে মেয়ের সঙ্গে কথা বলে নেব। এভাবে আর কোনোদিনও ট্রেনে আমি যেতে চাই না। মুখ গোমড়া করে বসে রইলেন তিনি জানলার দিকে তাকিয়ে। তিনিও তো বাড়ি ছেড়েছেন প্রায় 1 ঘন্টা 3 আগে, না? তার অবশ্য দাঁড়িয়ে থাকা বন্দে ভারতের চেয়ার কারে ঝুঁকি নিয়ে ওঠার সাহস হয়নি, তাই কষ্ট হওয়াটা খুবই স্বাভাবিক। আর একবার অনীশবাবু মুম্বাই থেকে কলকাতায় ফেরার সময় এয়ারপোর্টের ভয়ঙ্কর অভিজ্ঞতাটা তার না বললেই নয়। সেদিন ফ্লাইট ছাড়ার সময় ছিল সন্ধে 8:45।
তিনি ভেবে দেখলেন চেম্বুর থেকে ক্যাবে এয়ারপোর্ট পৌঁছতে আর সিকিউরিটি শেষ করতে খুব বেশি হলে 2 থেকে 2.5 ঘন্টা বেশি সময় লাগা উচিত নয়। তাই 7-5 ভেবে 6টা নাগাদ রওনা হলেন তিনি। রাস্তায় অতিরিক্ত ট্রাফিকের কারণে ক্যাবে বসে কেটে গেল প্রায় ঘন্টা 2-এরও বেশি। প্রমাদ গুনলেন তিনি, ফ্লাইট বোধ হয় মিস হয়ে যাবে। এয়ারপোর্ট পৌঁছতে বেজে গেল প্রায় 8টা 10। গেটের সামনে ঢোকার লাইন সাপের মতো হিলিবিলি করে অনেক দূর চলে গেছে। সেই লাইনের পেছনে দাঁড়ালে মনে হয় আগামী 1 ঘন্টাতেও ভেতরে ঢোকা যাবে না। এদিকে পেটে কত ঘন্টা 3-এর জমে থাকা জল এক ভয়ঙ্কর নিম্নচাপ সৃষ্টি করেছে। তাকে চেপে রাখা প্রায় অসম্ভব। শ্রীমতীকে লাগেজ দিয়ে লাইনে দাঁড়াতে বলে তিনি ছুটলেন পাবলিক টয়লেটের খোঁজে। না, আশেপাশে কোথাও সেটির হদিশ নেই। আছে সেই এয়ারপোর্টের ভেতরে। সামনে মেট্রো স্টেশনের গেট দেখতে পেয়ে উদ্ভ্রান্তের মতো ছুটলেন তিনি ভেতরে। ভাবলেন এত বড় শহর, নতুন মেট্রো স্টেশন, নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা থাকবেই থাকবে। খালি প্ল্যাটফর্মের দুধারে কোথাও কিছু চোখে পড়ল না। কেউ নেইও যে তিনি জানতে চাইবেন যে টয়লেট কোথাও আছে কিনা। হঠাৎ চোখে পড়ল একটা সিঁড়ি, যদি দোতলায় কিছু পাওয়া যায় এই ভেবে এক ছুটে ওপরে উঠে গেলেন তিনি। জনমানব শূন্য চারিধার থেকে বুঝতে পারলেন এখানে সাধারণের প্রবেশ নিষেধ। গুটি গুটি পায়ে সামনের খোলা দরজাটা দিয়ে ভেতরে প্রবেশ করে তিনি বুঝতে পারলেন এটা হলো গিয়ে এসি প্লান্টের কুলিং টাওয়ার এরিয়া। ততক্ষণে তার প্যান্ট প্রায় ভেজার অবস্থা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাসের ভিড়ে চাপ রাখতে না পারলে হ্যান্ডেল থেকে হাত ছেড়ে যায়। অনিচ্ছাকৃত হলেও সহযাত্রীর গায়ে পড়ে যেতে হয়। অনীশবাবুও সেইভাবে হাড় মারলেন। হ্যাঁ, হাড় মারলেন তার নীতি, নিয়ম, সামাজিকতা, সভ্যতাবোধের কাছে। বেছে নিলেন খোলা দরজার পাশের দেওয়ালটাকে। মনে মনে ক্ষমা চেয়ে নিলেন তার ইষ্ট দেবতার কাছে। যাই হোক, গল্প শেষ করার আগে একটা উল্টো পুরাণ শোনাই। অনীশবাবু একবার মুম্বাইয়ের এক অচেনা এলাকায় রাতের দিকে রাস্তায় চলতে চলতে তীব্র নিম্নচাপের ডাক অনুভব করেন। একজনকে জিজ্ঞেস করতে সে হাত তুলে অদূরে ফুটপাতের উপরে একটা ঘর দেখিয়ে দেয়। সেখানে গিয়ে তিনি বোঝেন ঘরটা তালাবদ্ধ। কেউ হয়তো সেটাকে পাবলিক থেকে প্রাইভেট টয়লেট বানিয়ে নিয়েছে। ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসতে গিয়ে তার চোখে পড়ে একটা মস্ত বড় অ্যাপার্টমেন্টের সোসাইটির গেট। কিছুটা এগিয়ে গিয়ে গেটে বসে থাকা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করতে সে সপাটে মুখের উপরে ইধার নেই মিলেগা বলে তাকে বিদায় করে দেয়। সবে তিনি গেট থেকে বেরোতে যাবেন, পাশের চেয়ারে বসা একজন তার কাছে জানতে চায় যে সে এখানে কি চায়। প্রয়োজনটা সংক্ষেপে বলতে সে চেয়ার ছেড়ে উঠে অনীশবাবুর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে হাজির করে বাড়ির পেছনে এক মস্ত বড় টয়লেটে। যতক্ষণ কাজ সারা না হয় লোকটা সমানে বাইরে দাঁড়িয়ে থেকে আবার তাকে স্কুলের বাচ্চার মতন করে হাত ধরে গেট অব্দি ফেরত নিয়ে আসে। তারপর পুরো ঘটনাটা শুনে সিকিউরিটি গার্ডকে যাচ্ছে তাই গালিগালাজ করে, বলে তোর নিজের বাপ হলে এমনটা করতে পারতিস? জোরে পেলে কতটা কষ্ট হয় তা তুই জানিস? অনীশবাবু বুঝতে পারেন সেই ব্যক্তি সন্ধ্যায় কিঞ্চিত হাই ডোজে রং চড়িয়েছেন। তা হোক, তবু তো মাতালদের মনুষ্যত্ব বোধটা কিঞ্চিত বেশি হয় বলে সেই যাত্রায় তিনি নিম্নচাপের বিপদ থেকে রক্ষে পেয়েছিলেন। এখন অবশ্য একটানা ওষুধ খেয়ে অনীশবাবু অনেকটা ভালো আছেন। কিন্তু অভ্যেসবশত কোথাও বেরোনোর আগে তিনি গুগল ম্যাপটা ভালো করে দেখে নিতে বলেন না। নিম্নচাপ তো আর বলে বয়ে আসে না, কে জানে কোথায় কখন ল্যান্ডফল হয়। তবে হ্যাঁ, মেয়ে বলে দিয়েছে, বাবা এখন থেকে তুমি ম্যাপ দেখার আগে অ্যাডাল্ট ডাইপার পরে রাস্তায় বেরোবে। যেখানে যখন পাবে সরল শিশু মুখে সেখানেই করে ফেলবে, যেমন আমার কচি ছেলেটা করে।
তাই অনিশবাবুর এখন আর উপায়ন্ত না দেখে সেই পন্থাই অবলম্বন করতে হয়। আমি মৃত্যুঞ্জয়শীল, আর আপনারা শুনলেন নিছক গল্প চ্যানেলে আমার স্বরচিত গল্প নিম্নচাপ। আজ ছিল অন্তিম পর্ব। আজ তবে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। আর হ্যাঁ, গল্পের বিষয়টা পারলে একটু ভাববেন, আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। কোনো এক সপ্তান্তের আসরে আবার দেখা হবে এক গল্পের ছলে নিছক গল্প চ্যানেলে। আবার বলি, ভালো লাগলে নিছক গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও অন্যদের দিয়ে করান। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন। এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন, আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে mamaconsultants@gmail.com ইমেল করতে পারেন।